প্রিয় শিক্ষার্থী, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো। আমিও ভালো আছি। করোনা মহামারীতে কুমিল্লা জেলা বিভিন্ন এলাকায় লকডাউনের মধ্যে রয়েছে। আমিও স্কুল চালায় লকডাউনের মধ্যে আছি। এই অবস্থায় তোমাদের জন্য একটি ক্লাস নিয়ে হাজির হয়েছি আমি। তোমরা ক্লাসগুলো দেখবে, বই পড়বে এবং এখান থেকে অনেক উপকৃত হতে পারবে। সরাসরি আমি ক্লাসে যাই। আমি মোহাম্মদ আমিনুল ইসলাম, সহকারী প্রধান শিক্ষক, বেশখান উচ্চ বিদ্যালয়, কুমিল্লা। আজকে আমি হাজির হয়েছি নবম ও দশম শ্রেণীর সাধারণ গণিত বিষয়ের জ্যামিতির একটি উপাদ্য নিয়ে। উপাদ্য হল 25, অধ্যায় হল অষ্টম। উপাদ্যটা হল স্পর্শক সংক্রান্ত। বৃত্তের যে কোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শক, স্পর্শক বিন্দুগামী ব্যাসার্ধের উপর লম্ব। আমি আবার বলছি, বৃত্তের যে কোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শক, স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধের উপর লম্ব। অর্থাৎ এখানে দুইটা জিনিস আছে। স্পর্শক জিনিসটা কি সেটা আমাকে আগে দেখতে হবে। স্পর্শক হলো যখন একটা বৃত্ত এবং একটা সরল রেখার একটা মাত্র সাধারণ বিন্দু থাকে, তখন তাকে বলা হয়, সরল রেখাটাকে বলা হয় স্পর্শক। অর্থাৎ একটা সরল রেখা যখন একটা বৃত্তকে একটা বিন্দুতে স্পর্শ করে, তখন তাকে বলা হইব স্পর্শক। যখন একের অধিক বিন্দুতে ছেদ করে বা স্পর্শ করে, তখন তার নাম হলো ছেদক। যেমন এই সরল রেখাটা বৃত্তটাকে দুইটা বিন্দুতে ছেদ করছে, এই জন্য এটার নাম হলো ছেদক। এটা একটা বৃত্ত একটা বিন্দুতে ছেদ করছে, এটার নাম হলো স্পর্শক। সরল রেখাটার নাম স্পর্শক। তাহলে বৃত্ত আর হলো স্পর্শক, বৃত্ত এবং ছেদক। যেহেতু দুইটা বিন্দুতে স্পর্শ ছেদ করছে, এটার জন্য এটা ছেদক। একটা বিন্দুতে স্পর্শ করছে সরল রেখাটা বৃত্তটাকে, এই জন্য এটার নাম হলো স্পর্শক। স্পর্শক আবার বিভিন্ন ধরনের হতে পারে। সাধারণ স্পর্শক হতে পারে, এটা হলো সরল সাধারণ স্পর্শক, দুইটা বৃত্তের স্পর্শক। আবার তির্যক স্পর্শক হতে পারে, এটাকে বলা হয় তির্যক স্পর্শক। দুইটা বৃত্তের সরল সাধারণ তির্যক স্পর্শক, দুইটা বৃত্তের সরল সাধারণ স্পর্শক। অর্থাৎ দুইটা বৃত্তকেই সে স্পর্শ করছে। একটা বৃত্তের সর্বোচ্চ দুইটা স্পর্শক থাকতে পারে, একটা বৃত্তের দুইটা স্পর্শক সর্বোচ্চ থাকতে পারে। তাই আসি আমরা এই উপাদ্যটা প্রমাণ করার জন্য আমরা একটা কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত নিলাম। বৃত্তের যে কোনো বিন্দুতে বলছে স্পর্শক, তাহলে আমরা পি বিন্দুতে পিটি একটি স্পর্শক রাখলাম। কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত, তার পি বিন্দুতে পিটি একটি স্পর্শক। তাহলে প্রমাণ বলছে স্পর্শক স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধের উপর লম্ব। তাহলে ওপিটা হলো ব্যাসার্ধ আর পিটি হলো স্পর্শক। তাহলে প্রমাণ করতে হবে পিটি লম্ব ওপি, যে পিটিটা ওপির উপর লম্ব। এই কোনটা এক সমকোণ হবে, তাহলে পিটিটা ওপির উপর লম্ব। তাহলে যদি আমরা অঙ্কনে যাই, অঙ্কন হলো পিটি স্পর্শকের উপর যে কোনো একটা বিন্দু কিউ নেই, আমরা কিউ নিতে পারি। আমরা যদি ও কিউ যোগ করে ফেলি, ও কিউ যোগ করে ফেললাম, আমরা দেখলাম ও কিউ সরল রেখাটা এই বৃত্তটাকে একটা বিন্দুতে ছেদ করছে। এই বিন্দুটাকে আমরা বলি, মনে করি আর। ও কিউ সরল রেখাটা বৃত্তটাকে আর বিন্দুতে ছেদ করে। এখন আসি আমরা প্রমাণ। তাহলে চিত্র থেকে দেখা যায় ওপি ইকুয়াল টু ও আর। কারণ হলো
ওপি এবং ওআর পরস্পর সমান, কারণ হলো তারা একই বৃত্তের ব্যাসার্ধ। একই বৃত্তের ব্যাসার্ধ পরস্পর সমান। বৃত্তের কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত, বৃত্তের কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্বটাকে বলা হয় ব্যাসার্ধ। তাহলে দুইটাই যেহেতু ব্যাসার্ধ, একই বৃত্তের ব্যাসার্ধ পরস্পর সমান। একই বৃত্তে অসংখ্য ব্যাসার্ধ আঁকা যায়, সকল ব্যাসার্ধই পরস্পর সমান হবে। তাহলে ওপি ইকুয়াল টু ওআর দেখা যায়। কিন্তু আমরা যদি চিত্র থেকে দেখি, ও কিউ গ্রেটার দেন ওআর, ও কিউ ওআর এর চেয়ে বড়। দৈর্ঘ্যে দেখা যায় ও কিউ বড় আর ওআরটা ছোট। ওআরটা হলো ও কিউ এর একটা অংশ, এই কারণে ও কিউ ওআর এর চেয়ে বড়। বা ও কিউ গ্রেটার দেন ওআর আবার ওপি এর সমান, কারণ ওআর এর পরিবর্তে আমি ওপি বসাই দিলাম, কারণ ওপি আর ওআর সমান। তার মানে ও কিউটা ওপি এর চেয়েও বড়, ওআর এর চেয়েও বড়, ওপি এর চেয়েও বড়। আমরা যদি উল্টে লিখি, ওপি লেস দেন ও কিউ, এভাবে লিখতে পারি। এই জিনিসটাকে উল্টাই দিলাম, গ্রেটার দেন চিহ্নটা লেস দেন আগে, তাহলে এটা হলো ক্ষুদ্রতর, এটা বৃহত্তর। আগে ও কিউ বৃহত্তর, ওপি ক্ষুদ্রতর, এখন ওপি ক্ষুদ্রতর, ও কিউ বৃহত্তর, উল্টাই দেওয়াতে একই অবস্থা হয়েছে। এই দুইটা রেখার মধ্যে সম্পর্ক হয়ে গেল ওপিটা ক্ষুদ্রতর আর ও কিউটা বৃহত্তর। আমরা একটা উপপাদ্য জানি, বৃত্তের কেন্দ্র থেকে কোন সরল রেখার উপর, বৃত্ত যদি নিই, বৃত্তের কেন্দ্র থেকে কোন সরল রেখার উপর যতগুলো রেখা টানা যায়, অনেক রেখা টানা যায়, অনেক রেখা টানা যায়, অনেক রেখা টানা যায় বৃত্তের কেন্দ্র থেকে। যতগুলো রেখা টানা যায় তার মধ্যে লম্ব হবে ক্ষুদ্রতম। বৃত্তের যদি একটা লম্ব থাকবে আর বাকিগুলো কিন্তু লম্ব না। ও থেকে ওই সরল রেখার উপরে একটি মাত্র লম্ব থাকবে আর বাকিগুলো লম্বর থেকে বড় হবে। যেন বলছি বৃত্তের কেন্দ্র থেকে কোন সরল রেখার উপর যতগুলো রেখাংশ টানা যায় তার মধ্যে লম্ব হয় ক্ষুদ্রতম। তাহলে আমরা উল্টা ভাবে বলতে পারি, বৃত্তের কেন্দ্র থেকে যতগুলো রেখাংশ টানা যায় ক্ষুদ্রতমটাই হবে লম্ব। তাহলে আমরা দুইটা রেখা টানছি আমরা, ওপি এবং ও কিউ। এই দুইটা রেখার মধ্যে ক্ষুদ্রতম হলো ওপি আর বৃহত্তম হলো ও কিউ। তাহলে ক্ষুদ্রতম হলো ওপি, ওই সংজ্ঞা ওই উপাদ্য অনুসারে ক্ষুদ্রতমটাই লম্ব হবে। তাহলে আমরা বলতে পারি তাহলে ওপিটা হলো লম্ব, ওপিটা হলো লম্ব। যতগুলো রেখাংশ টানা যায় তার মধ্যে ক্ষুদ্রতমটা হলো লম্ব। তাহলে ওপিটা নিশ্চয় লম্ব কার উপর? পিটির উপর। আমরা বলছিলাম বৃত্তের কেন্দ্র থেকে কোন সরল রেখার উপর যতগুলো রেখাংশ টানা যায় তার মধ্যে লম্ব হয় ক্ষুদ্রতম। তাহলে আমরা ক্ষুদ্রতম পাইলাম কোনটা? ওপি। তাহলে ওপিটা লম্ব হবে কার উপর? ওই সরল রেখার উপর। ওই সরল রেখাটা কোনটা? পিটি। তাহলে পিটি লম্ব হইল ওপি। তাহলে আমরা দেখলাম বৃত্তের যে কোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শ বিন্দুর ব্যাসার্ধের উপর লম্ব। তাহলে ওপিটা হলো ব্যাসার্ধ আর পিটি হলো স্পর্শ ব্যাসার্ধের উপর লম্ব। তাহলে এটাই আজকের বিষয়ে প্রমাণিত হইল। এখন আমরা আরেকটা উপাদ্য যাব, উপাদ্য 26। দুটি বৃত্ত পরস্পরকে স্পর্শ করলে তাদের স্পর্শবিন্দু এবং কেন্দ্রদ্বয় একই রেখায় অবস্থিত হবে, তার সমরেখা হবে। দুটি বৃত্ত পরস্পরকে স্পর্শ করলে তাদের কেন্দ্রদ্বয় এবং স্পর্শবিন্দু সমরেখা হবে। লিখি, দুটি বৃত্ত পরস্পরকে স্পর্শ করলে তাদের কেন্দ্রদ্বয় এবং স্পর্শবিন্দু সমরেখা হবে।
দুইটা বৃত্ত পরস্পরকে যদি স্পর্শ করে তাহলে তাদের দুইটা বৃত্তে দুইটা কেন্দ্র থাকবে, আর যেই বিন্দুতে তারা স্পর্শ করবে তারা পরস্পর সমরেখা হবে। আমরা দুইটা বৃত্ত আঁকি। আমরা দুইটা বৃত্ত আঁকি ফেললাম, একটা কেন্দ্র আর একটা কেন্দ্র স্পর্শ বিন্দু। একটা কেন্দ্র হলো এ, একটা কেন্দ্র বি, আর স্পর্শ বিন্দুটাকে বললাম আমরা ও। তাহলে দুইটি বৃত্ত পরস্পরকে স্পর্শ করলে তাদের কেন্দ্রদ্বয় এবং স্পর্শ বিন্দু সমরেখা হবে, একই রেখা হবে। আমরা মনে করলাম ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে মানে এ ও বি কেন্দ্র বিশিষ্ট দুইটা বৃত্ত পরস্পর ও বিন্দুতে স্পর্শ করছে। প্রমাণ করতে হবে ও এ ও বি একই সরল রেখায় অবস্থিত। এ কমা ও কমা বি একই সরল রেখায় অবস্থিত। সরল রেখায় অবস্থিত। দুইটা বৃত্ত পরস্পর স্পর্শ করলে তাদের কেন্দ্রদ্বয় এবং স্পর্শবিন্দু একই সরল রেখায় অবস্থিত হবে, অর্থাৎ সমরেখা হবে। তাহলে আমরা একটু অঙ্কনে দিতে পারি। যেহেতু দুইটা বৃত্ত ও বিন্দুতে স্পর্শ করছে, তাহলে ও বিন্দুতে একটা স্পর্শক থাকবে। স্পর্শক এরকম স্পর্শক থাকতে পারে, এরকম স্পর্শক, অথবা এরকম হইতে পারে। দুইটা বৃত্ত স্পর্শ করলে এটাও একটা স্পর্শক। এগুলোকে বলা হয় সরল সাধারণ স্পর্শক। দুইটা বৃত্তের একই স্পর্শক, দুইটা বৃত্তের একই স্পর্শক। তাহলে দুইটা বৃত্তে আমরা একটা স্পর্শক আঁকি। পি টি আঁকি, দুইটা স্পর্শক আঁকলাম। যেহেতু দুইটা বৃত্ত ও বিন্দুতে স্পর্শ করছে, তাহলে ও বিন্দুতে দুইটি বৃত্তের একটি স্পর্শক সরল সাধারণ স্পর্শক থাকবে। মনে করি পিটি উভয় বৃত্তের একটি সরল সাধারণ স্পর্শক। প্রমাণ। আমরা আগের উপাদ্য দেখেছি। তাহলে এটা হলো ব্যাসার্ধ, এটা হলো স্পর্শক। আমরা উপাদ্য 25 দেখছি, স্পর্শক ব্যাসার্ধের উপর লম্ব। তাহলে স্পর্শক হলো, আমরা যদি পিও ধরি বা উপি ধরি, উপিটা হলো স্পর্শক, লম্ব এবং ও এ স্পর্শক ব্যাসার্ধের উপর লম্ব আগের উপাদ্য অনুযায়ী। তাহলে পিও ওপিটা ও এর উপর লম্ব, লম্ব হলে এই কোণটা হলো এক সমকোণ। তাহলে পি ও এ এক সমকোণ, অ্যাঙ্গেল পি ও এ ইকুয়াল টু এক সমকোণ বা 90 ডিগ্রি। এই কোণটা হলো এক সমকোণ। একইভাবে উবি হলো ব্যাসার্ধ আর পি হলো স্পর্শক। তাহলে এখানেও উপিটা লম্ব হবে তার উপরে উবির উপরে। যদি লম্ব হয় তাহলে এই কোণটাও এক সমকোণ হবে, পি ও বি এক সমকোণ, অ্যাঙ্গেল পি ও বি সমান এক সমকোণ বা 90 ডিগ্রি। এখন এই দুটো যদি আমরা যোগ করে দিই, সুতরাং অ্যাঙ্গেল পি ও এ যোগ অ্যাঙ্গেল পি ও বি ইকুয়াল টু 1 যোগ 1 সমকোণ। এক সমকোণ যোগ এক সমকোণ 2 সমকোণ হবে। এই পি ও এ আর পি ও বি এই দুইটা কোণকে আমরা পুরোটা লিখতে পারি অ্যাঙ্গেল এ ও বি ইকুয়াল টু 2 সমকোণ। অ্যাঙ্গেল এ ও বি ইকুয়াল 2 সমকোণ মানে এক সরল কোণ। সরল কোণ 2 সমকোণ হলো এক সরল। তাহলে এ ও বি এক সরল কোণ। এক সরল কোণ যদি কোনো একটা কোণ যদি এক সরল কোণ হয়, রেখা এই পুরোটা যদি এক সরল কোণ হয় তাহলে এটা একটা রেখা পুরোটা, তাহলে পুরোটা একটা রেখা। এ ও বি একটা রেখা। এক সরল কোণ যেহেতু এটা একটা সরল রেখা, এ ও বি যেহেতু এক সরল কোণ, তাহলে এ ও বি একটা সরল রেখা। সরল রেখা হলে এ ও বি বিন্দু তিনটা একই সরল রেখায় অবস্থিত। তাহলে যেহেতু এ ও বি এক সরল কোণ, তাহলে আমরা বলতে পারি এ ও বি বিন্দু তিনটি
একই সরল রেখায় অবস্থিত, অর্থাৎ সমরেখ। তাহলে এ ও বি হলো কেন্দ্র, আর হলো স্পর্শবিন্দু। তাহলে বৃত্ত দুইটার কেন্দ্র এবং স্পর্শবিন্দু একই সরল রেখায় অবস্থিত। তাহলে এটা প্রমাণিত হয়ে গেল, দুটি বৃত্ত পরস্পরকে স্পর্শ করলে তাদের কেন্দ্র এবং স্পর্শবিন্দু পরস্পর সমরেখ হবে। তাহলে আজকে আমরা দুইটা বৃত্ত দেখলাম, দুইটা উপাদ্য দেখলাম, একটা 25 এবং একটা 26। তোমরা এই উপাদ্য দুটি ভালো করে বাসায় পড়বে, বুঝবে। আশা করি নিশ্চয় বুঝতে পেরেছ। আজকে আমি এই দুটো উপাদ্য দেখালাম, আশা করি তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। পরিশেষে তোমাদেরকে ধন্যবাদ জানিয়ে তোমরা বাসায় থাকো, সুস্থ থাকো, এই আশা প্রত্যাশা ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের কাজ এখানে শেষ করলাম। ধন্যবাদ সবাইকে।